আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছে আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। অবশেষে আবহাওয়ায় স্বস্তির পূর্বাভাস, কাল খুলছে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। ৩৩ ঘন্টায় গাজীপুরে দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধার, দিনভর ভোগান্তির পর রেল যোগাযোগ স্বাভাবিক। গণমাধ্যমে নানা মহলের চাপ, দাবি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদে সহায়তার আশ্বাস তথ্য প্রতিমন্ত্রীর। শতকরা ৪৩% ট্যানারি শ্রমিক ন্যূনতম মজুরি পায় না, বলছে সিপিডি, অস্বীকার অ্যাসোসিয়েশনের। কোর্স কারিকুলাম শেষ করতে সাপ্তাহিক ছুটির দিন শনিবার স্কুল কলেজ খুলেছে। তবে তাপপ্রবাহের কারণে ২৫টি জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এদিকে তাপমাত্রা কিছুটা কমায় রবিবার থেকে খুলছে প্রাথমিক সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। ২০২২ সালের আগস্টে ঘোষণা আসে শনিবারেও স্কুল বন্ধ থাকবে। এরপর এতদিন সেই ব্যবস্থাই চলে এসেছে। তবে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে ঈদের ছুটির পর শ্রেণীকক্ষের পাঠদান নিয়ে জটিলতা দেখা দেয়। এমন অবস্থায় নির্দিষ্ট সময়ে কোর্স কারিকুলাম শেষ করতে ২৫টি জেলা ছাড়া শনিবারেও মাধ্যমিক ও কলেজ পর্যায়ে শ্রেণীকক্ষের পাঠদান চলে। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এই গরমের মধ্যে আমাদের স্কুল খোলা রয়েছে, এই কারণে আমাদের নানা কারণে অসুস্থ হয়ে যাচ্ছি, শরীরে নানা প্রবলেম হচ্ছে। ওই জন্য স্কুলটা বন্ধ থাকলে ভালো হবে। আমাদের অনেক প্রবলেম হচ্ছে, আর শরীর ঠিক না থাকলে আমরা পড়াশোনা কন্টিনিউ করতে পারবো না। আমরা পড়ালেখা অনেক ঘাটতি হবে যদি বন্ধ দেয়। আমরা চাই যে স্কুল মর্নিং এ আনুক। আমরা নিয়মিত পড়ালেখাটা চালিয়ে নিতে চাই। যদি মর্নিং ক্লাসটা দেয় তাহলে আমাদের খুব ভালো হয়। তাপপ্রবাহের মধ্যে ক্লাস চললেও কয়েক উপজেলায় শিক্ষার্থী উপস্থিতি বেশ কম ছিল। যেসব জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয় সেখানেও এ বিষয়ে শিক্ষার্থীদের মাঝে তথ্য প্রাপ্তি নিয়েছিল ঘাটতি। ফলে অনেককে স্কুলে এসে ফিরে যেতে দেখা যায়। তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে খুলনা ও রাজশাহী বিভাগের সকল জেলাসহ ঢাকা, টাঙ্গাইল, চাঁদপুর, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলায় এদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। টানা তীব্র তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে বগুড়ায়। শনিবার বিকাল 4:45টার দিকে জেলা শহর সহ বিভিন্ন উপজেলায় বৃষ্টি হয়। বৃষ্টির পর জেলার তাপমাত্রা অনেকটা কমে আসতে শুরু করেছে। শনিবার বগুড়ার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এই মৌসুমে জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল গত ৩০ এপ্রিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। বগুড়া আবহাওয়া অফিস জানায় রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে। পুরো মে মাস জুড়ে বৃষ্টিপাত হলেও গরম খুব বেশি কমবে না, তবে তাপ কমে স্বস্তি ফিরবে। এদিকে ঝড়ের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার কোম্পানির 2টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন আংশিক বন্ধ রয়েছে। 2টি ইউনিটে প্রায় 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। কোম্পানির নির্বাহী পরিচালক প্রকৌশলী আব্দুল মজিদ জানান, 2টি ইউনিটের মধ্যে একটির সমস্যা প্রায় সমাধান হয়ে গেছে। আজ রাতের মধ্যে সেটি চালু করা যাবে। আগামীকাল নাগাদ অপর ইউনিটটি চালু হতে পারে। কোম্পানির 2টি কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের স্টিম টারবাইন চালু রাখতে মেঘনা নদী থেকে পাম্পের মাধ্যমে পাইপ দিয়ে পানি আনতে হয়। শুক্রবার রাতে ঝড়ের সময় ওই পাইপ দিয়ে ময়লা ও কচুরিপানা ঢুকে পড়ে। এতে পাওয়ার প্ল্যান্টের নর্থ ও সাউথ স্টিম টারবাইন অংশ বন্ধ হয়ে যায়। ফলে প্রায় 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে। এল নিনো হলো প্রশান্ত মহাসাগরের একটি আবহাওয়াজনিত ঘটনা, যা বিশ্বজুড়ে আবহাওয়ার পরিবর্তন ঘটায়। এটি বাংলাদেশে তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণের একটি। তাপপ্রবাহের পর এবছর দেশে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন পূর্বাভাস ব্যবস্থা এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন জটিলতা নিয়ে গবেষণা করা বাংলাদেশি বিজ্ঞানী অধ্যাপক রাশেদ চৌধুরী। গ্রীষ্মের সূর্যটা যেন একটা জ্বলন্ত উনুন হয়ে এপ্রিল মাস জুড়ে বাংলাদেশে উত্তাপ ছড়িয়েছে। জানা যাচ্ছে চলতি মাসেও সূর্যের তাপ গত 7 দশকের মধ্যে সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন এমন পরিস্থিতিতে পড়তে হলো, এর উত্তর দিয়েছেন প্রবাসী এই আবহাওয়া গবেষক। তার মতে এপ্রিল মে মাসে বাংলাদেশে গরম বেশি হয়, কারণ এ সময়ে সূর্য ও বাংলাদেশের দূরত্ব সবচেয়ে কম থাকে। যেটা একটা এল নিনো বছর ছিল, যেটা লা নিনা বছরে রূপান্তরিত হতে যাচ্ছে।
এল নিনো থেকে কিছুটা সময় এটা অ্যান্সো নিউট্রাল বলে, একটা নিউট্রাল স্বাভাবিক অবস্থায় থাকবে, আবার লা নিনাতে চলে যাবে। এই যে একটা ট্রানজিশন ফেজ, এই ট্রানজিশন ফেজটা কিন্তু মারাত্মক গ্লোবালি, পুরো পৃথিবীর পুরো গ্লোবালি যে সমস্ত অ্যান্সো সেন্সিটিভ অঞ্চল রয়েছে সেই সমস্ত জায়গাতে করে কি এটা একটা ক্লাইমেট ইম্প্যাক্ট তৈরি করে, বিশেষ করে তাপমাত্রাতে এবং এই যে জলীয় বাষ্পতে এবং রেইনফল, স্ট্রিম ফ্লো, সি লেভেল প্যাটার্নে। তিনি বলছেন, দেশীয় পর্যায়ে ব্যবস্থাপনাগত পরিকল্পনায় গন্ডগোলের কারণে পরিবেশের বিরাট ক্ষতি হয়েছে, সাথে বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন তো রয়েছেই। বাংলাদেশের অভ্যন্তরে আমরা আরবান হিট আইল্যান্ড বলে থাকি, যে কংক্রিট যে অবস্থান বা কখনো কোথাও মিসম্যানেজমেন্ট বা পোর ম্যানেজমেন্টের প্রবণতা লক্ষ্য করা যায়, সেগুলো হয়তো কারণ। তারপরে আরেকটা জিনিস যেটা, বাংলাদেশে কিন্তু নদী মাতৃক দেশ হিসাবে আমরা বলে থাকি, কিন্তু গত কয়েক বছর থেকেই বাংলাদেশে অনেকগুলো নদীর পানি কিন্তু কমে যাচ্ছে, বা কোনো নদী প্রায় মৃতপ্রায়। এই যে এই পানি কমে যাওয়া, বিশেষ করে উত্তরাঞ্চলে, এটাও কিন্তু একটা অন্যতম কারণ। চলতি বছর দেশে বৃষ্টিপাত বেশি হবে, তাই বন্যা নিয়েও সতর্ক করছেন এই বিজ্ঞানী। যে আগামীতে বাংলাদেশে একটা ফ্লাডের সম্ভাবনা হয়তো আছে। তো এইটা হলে এটা এখন থেকে আগামী 2-3 মাসে একটা প্রস্তুতি পর্ব চলতে পারে। তো এই অ্যাডাপ্টেশনটা আমার মনে হচ্ছে যে এখন বেশি এমফাসাইজ করা উচিত। তাই তাপপ্রবাহের প্রভাব মোকাবেলায় দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দুর্ঘটনার 33 ঘন্টা পর গাজীপুরে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করা হয়েছে, ফলে শনিবার সন্ধ্যা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে উত্তরবঙ্গের প্রতিটি ট্রেন কয়েক ঘন্টা বিলম্বে ছাড়ায় ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। এদিকে শনিবার থেকে 100 কিলোমিটারের বেশি দূরত্বে ট্রেনের ভাড়া বৃদ্ধি কার্যকর হয়েছে। ঈদ কিংবা কোনো উৎসবের সময় ছাড়া রাজধানীর কমলাপুর স্টেশনে যাত্রীদের এমন ভিড় খুব একটা চোখে পড়ে না, কিন্তু শনিবার যাত্রীদের এমন দৃশ্য দেখা মেলে দেশের প্রধান স্টেশনে। এদিন সকাল থেকে দেশের পশ্চিমাঞ্চলগামী প্রতিটি ট্রেন ছেড়েছে কয়েক ঘন্টা দেরিতে। শুক্রবার গাজীপুরের জয়দেবপুরে 2 ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর এক লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। এতেই রেলের শিডিউল ওলটপালট হওয়ার মূল কারণ, ফলে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। যদি আগে জানতাম যে 3 ঘন্টা বা 4 ঘন্টা লেট হবে, তাহলে ওই অনুযায়ী আসতাম। বাংলাদেশ সব দিক থেকে এখন এগিয়ে যাচ্ছে, কিন্তু আসলে বর্তমানে রেলওয়ের যে টেকনোলজিটা বা এই সিস্টেমটা এখনো ওই রকম ভাবে আপডেটমেন্ট হয় নাই। ট্রেনের যে ওয়েবসাইট আছে ডিজিটাল, তো ওইখানে জানাই দিত যে লেট হবে একটু, তাহলে ভালোই। যতই হয়রানি হোক তাতে কোনো কিছু যায় আসে না ওদের, এরকম একটা মনোভাব। কমলাপুর স্টেশন ম্যানেজার জানান, বিলম্ব হলেও সব ট্রেন ছেড়ে যাচ্ছে। দোনো লাইনটা চালু হয়ে গেলে আমাদের আশা করছি যে উক্ত দুর্ঘটনার ফলে যে সকল ট্রেন বিলম্ব চলাচল করছে, 2 ঘন্টা 3 ঘন্টা বিলম্বিত হচ্ছে, এগুলা আশা করি ঠিক হয়ে যাবে। একই দিন শনিবার থেকে 100 কিলোমিটারের বেশি দূরত্বে রেলের ভাড়া বৃদ্ধি কার্যকর করা হয়েছে। সেক্ষেত্রে রুট ভেদে শতকরা 7 থেকে 9% ভাড়া বেড়েছে। বাংলাদেশ রেলওয়ে এতদিন বেশি দূরত্বের টিকিটে ছাড় দিয়ে বিক্রি করত। শনিবার থেকে এই ছাড় তুলে নিয়ে ভাড়া সমন্বয় করা হয়। সেবার মান না বাড়িয়ে ভাড়া বৃদ্ধিতে আপত্তি যাত্রীদের। ওনাদের মন চাইলো বাড়তি ভাড়া বাড়িয়ে দিল। ভাড়া কেন বাড়লো এটা তো আমাদেরকে কোনো কিছু বলা হয় নাই। তো এখন মনে করেন সেবার মানের কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। ভাড়া 50 টাকা বাড়াইছে, এটা পাবলিক বাধ্য হয়ে দেওয়া, এখন তো অত চিন্তা করে না, কারণ মানুষের আয়ও বাড়ছে, কিন্তু ফ্যাসিলিটি যেটা দেওয়া দরকার সেই দিকে না, সেই আমার মনে হয় না ঘাটতি আছে। তবে প্রথম 100 কিলোমিটার পর্যন্ত দূরত্বের ক্ষেত্রে ভাড়া অপরিবর্তিত থাকছে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। সাংবাদিকদের ওপর হামলা মামলা বন্ধের দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বক্তারা এই দাবি জানান। বলেন, পরিবেশ বিপর্যয় ঠেকাতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, সঠিক তথ্য দিয়ে প্রতিবেদন করলে পূর্ণ সহায়তা দেয়া হবে।
বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সম্পাদক পরিষদ পরিবেশগত সংকট মোকাবেলায় সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। এতে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, পরিবেশ আন্দোলনকারী ও সংসদ সদস্য সহ বিভিন্ন শ্রেণীর মানুষ অংশ নেন। বক্তারা পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, এ বিষয়ে সরকারের সহায়ক শক্তি হিসেবে সাংবাদিকরা বড় ধরনের ভূমিকা রাখতে পারে। কারণ পরিবেশ নষ্টকারীরা বেশিরভাগ প্রভাবশালী হওয়ায় সাংবাদিকরা প্রতিবেদন করার ক্ষেত্রে বাধার সম্মুখীন হন। জলবায়ু পরিবর্তনের কথা বলা হচ্ছে, ওইটা ঘটে গেলে আমাদের দেশের 1/3 চলে যাবে সমুদ্রের নিচে। তার মানে আমি যেভাবে আমার দেশের মানচিত্র আঁকি, আমার সন্তান সেভাবে আঁকবে না। বিভিন্ন মহলের চাপের কারণে সংবাদ প্রকাশ এখন বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেন সাংবাদিকরা। মফস্বলের সাংবাদিকদের যদি আপনি টেলিফোন করে জিজ্ঞাসা করেন, ওখানকার রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আপোষ করা ছাড়া সে কোনো নিউজ করতে পারবেন না, ইম্পসিবল। একটা আইন হয়ে যাক না, অ্যাটলিস্ট আইন না হোক, আপনার একটা অফিসিয়াল স্টেটমেন্ট হয়ে যাক যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা তথ্যভিত্তিক যে ধরনের পরিবেশের রিপোর্ট হবে, ওই সাংবাদিকদের কেউ আঘাত করতে পারবে না। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে পূর্ণ সহায়তা দেওয়ার কথা জানান তথ্য প্রতিমন্ত্রী। মফস্বলে আবার অপসাংবাদিকতার চর্চা অনেক হয়, যেখানে পেশাদারিত্বের অভাব দেখা যায়, এবং এই অপসাংবাদিকতার চর্চা আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে পেশাদার সাংবাদিকদের। সরকার গণমাধ্যমকে বন্ধু মনে করে এবং সকল সমালোচনাকে স্বাগত জানায় বলেও উল্লেখ করেন তথ্য প্রতিমন্ত্রী। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, সংবাদে শেষ অংশে থাকছে জাপানের হিটাচি সিসাইড পার্কের নেমোফিলা ফুল নিয়ে প্রতিবেদন। যাচ্ছি পরের খবরে। উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাপন ব্যয় বৃদ্ধি বিবেচনায় ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি 22,776 টাকা করার প্রস্তাব দিয়েছে সিপিডি। শনিবার সংবাদ সম্মেলনে এই প্রস্তাবনা দেয় সংগঠনটি। তবে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে সিপিডির প্রস্তাব অবাস্তব। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণায় বলা হয়, গড়ে প্রতিটি ট্যানারিতে 21 জনের মতো শ্রমিক কাজ করছে। নারী শ্রমিকের সংখ্যা এর মধ্যে মাত্র 3%। শ্রমিকরা অনেকেই তাদের ন্যূনতম মজুরি সম্পর্কে জানে না, আর 65% মজুরি সময় মতো দেয় না। এমন অবস্থায় খাদ্যমূল্য ও মুদ্রাস্ফীতি বিবেচনায় ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর প্রস্তাব করেছে সিপিডি। একই সাথে শ্রমিকের কর্মক্ষেত্রে পদোন্নতি ও নির্দিষ্ট হারে নিয়মিত বেতন বাড়ানোর ক্ষেত্রে গ্রেডিং পদ্ধতি করার প্রস্তাব দিয়েছে সংস্থাটি। 43% শ্রমিকরা কিন্তু এই যে 24 সালে এসে 15,881 টাকা তার মিনিমাম ওয়েজ হওয়ার কথা, সেটি পাচ্ছেন না। ফলে আমরা একটি ব্যত্যয় দেখতে পাচ্ছি এই শ্রমিকদের এই বেতন প্রাপ্তি, ন্যূনতম বেতন প্রাপ্তির ক্ষেত্রে। ন্যূনতম মজুরি প্রস্তাব করছি 22,776 টাকা। আমরা আশা করি যে এরকম একটি নাম্বারের ভিত্তিতে মালিক পক্ষ শ্রমিক পক্ষ আলোচনায় বসলে অবশ্যই তারা সেখান থেকে একটা গ্রহণযোগ্য সমাধানে আসতে পারবে। তবে প্রস্তাবের বিরোধিতা করে ট্যানারি মালিকরা জানান, গেল 3 বছরে দফায় দফায় গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে উৎপাদন খরচ বেড়েছে। কোনোভাবেই বাস্তবায়ন সম্মত নয়। যে প্রোডাকশন কস্ট আপনার কিন্তু বহুগুণ আপনার বৃদ্ধি পেয়েছে। বিশেষত আপনার দেখেন যে গ্যাসের মূল্য বৃদ্ধি হওয়ার কারণে, আপনার বিদ্যুতের মূল্য বৃদ্ধি হওয়ার কারণে অঘোষিতভাবে আপনার কিন্তু এই বিদ্যুতের মূল্য আপনার বৃদ্ধি করছে, যার কারণে দেখা যাচ্ছে আমাদের প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে। দুই পক্ষের আলোচনার ভিত্তিতে আমরা একটা যে বোর্ডটা একটা আম্পায়ারের ভূমিকা পালন করবে এবং মালিক শ্রমিককে কাছাকাছি আসার একটা এনকারেজ করবে। 2023 সালে চামড়াজাত পণ্য রপ্তানি করে আয় হয়েছিল $1.2 বিলিয়ন, যার ভেতরে ট্যানারি শিল্প থেকে এসেছে $123 মিলিয়ন। আতিয়া আনোয়ার অন্তু, দীপ্ত সংবাদ, ঢাকা। আসন্ন 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের আর মাত্র 4 দিন বাকি। এর মধ্যে জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচারণা। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। রংপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে কাউনিয়া ও পীরগাছা উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। প্রার্থীরা সব ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। ভোটাররা চান যোগ্য প্রার্থী বিজয়ী হোক। আগামী দিনে জেলা না শুধু দেশের একটা অন্যতম উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। দেশের উন্নয়ন করতে পারবে, তাদের ভিতর কোনো থাকবে না, মাদক মুক্ত রাখবে,
উন্নয়ন যাতে করবে। ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার চালাচ্ছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা, দিচ্ছেন কাজ করার নানা প্রতিশ্রুতি। নির্বাচন উৎসবে পরিণত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সেই হিসাবে আমরা নির্বাচন করছি, যে কেউ নির্বাচন করতে পারে। প্রচারণায় সরগরম বাগেরহাটের কচুয়া উপজেলা। পোস্টার ও লিফলেটের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিজ নিজ প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন কর্মী সমর্থকরা। পটুয়াখালীর দুমকিতে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা জনসংযোগের পাশাপাশি করছেন পথসভা। ভোটারদের কাছে টানতে নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। কুমিল্লার 4 উপজেলায় চলছে প্রার্থীদের ব্যাপক প্রচারণা। লাকসাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ ও মেঘনার 4 উপজেলায় ভোটের লড়াইয়ে নেমেছেন 14 জন চেয়ারম্যান, 12 জন ভাইস চেয়ারম্যান ও 11 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। 8 তারিখের যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আগামী 8 মে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। ঝিনাইদহ 1 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নায়েব আলী জোয়ারদার। শনিবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এই মনোনয়ন দেয়া হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের এই সভা অনুষ্ঠিত হয়। পরে বিষয়টি নিশ্চিত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গত 16 মার্চ ঝিনাইদহ 1 আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে আসনটি শূন্য হয়। এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 5 জুন। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, উপজেলা নির্বাচনে দলের সিদ্ধান্ত মেনে পর্যায়ক্রমে প্রার্থিতা প্রত্যাহার করবেন মন্ত্রী এমপিদের স্বজনরা। আলী জোয়ারদারকে সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগ মনোনয়ন বোর্ড শেখ হাসিনার সভাপতিত্বে তাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া বন অফিসের লতিফের ছিলা এলাকায় আগুন লেগেছে। বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল কবির জানান, শনিবার বিকাল 3টার দিকে চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া বন অফিস এলাকার লতিফের ছিলার বনে আগুন লাগার খবর পেয়ে বনরক্ষীরা প্রথমে আগুন নিভানোর চেষ্টা করে। পরে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সুন্দরবনের গহীন অরণ্যে কিভাবে আগুন লেগেছে বা কত একর বনে আগুন লেগেছে সে বিষয়টি এই বন কর্মকর্তা নিশ্চিত করতে পারেননি। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই ফেনীর ছাগলনাইয়ার শুভপুর ও ফুলগাজী এলাকায় নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদী গর্ভে হারাচ্ছে ফসলি জমি, বিলীন হচ্ছে জনপদ। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। দৃশ্য দেখে মনে হবে এটি কোনো ভূমিকম্প বিধ্বস্ত জনপদ, কিন্তু বাস্তবে এটি হচ্ছে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলাফল। ফেনীর ছাগলনাইয়ার শুভপুর এলাকায় ফেনী নদী থেকে অবাধে বালু তোলায় এরই মধ্যে বিলীন হয়ে গেছে অনেক মানুষের ভিটামাটি ও ফসলি জমি। ভুক্তভোগীরা জানান, প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগ দিলে উল্টো তাদেরই নানা হয়রানির শিকার হতে হয়। একই চিত্র ফেনীর ফুলগাজী উপজেলার মুহুরী নদীতে। নির্ধারিত সীমানার বাইরে গিয়ে অবাধে বালু উত্তোলন করায় বেড়েছে নদী ভাঙন। কিছু দুষ্কৃতিকারীরা আসে এখানে এই বালিডি কাটি এখানে সব নিয়ে যাচ্ছে, আমাদের বাড়িঘর এখন হুমকির মুখে আছে। অবৈধভাবে মনোগত ক্ষমতা জোর দেখায় অনেকগুলো জমি কেটে দিছে, তো আমরা এগুলা সুস্থ বিচার চাই আর কি। অতিমাত্রায় বালু কেটে নেওয়ার কারণে এখানে মনে করেন যে যাদের বসত বিড়া এলাকাবাসী যারা আছে, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সবগুলা যাওয়ার পথে আছে। এইভাবে যদি জয়সাদপুর, জয়পুর, এই নাঙ্গলমহাচরে এইভাবে যদি কাটে বালু উত্তোলন যদি করে, তাহলে আমাদের এই বাড়িঘর কিছু থাকতো না। সাধারণ মানুষের ক্ষতি ঠেকাতে আগামী অর্থবছর থেকে বালুমহাল আর ইজারা না দিতে সংশ্লিষ্ট বিভাগে সুপারিশ করা হবে বলে জানান ফেনীর জেলা প্রশাসক। পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ, স্থানীয় উপজেলা প্রশাসন তারা কিন্তু নেগেটিভ রিপোর্ট দিয়েছে। সেই প্রেক্ষিতে আমরা কিন্তু ফেনী নদীর যে বালুমহালটা আমরা এবার আর পজিটিভলি প্রস্তাব দিই নাই। এটা আমরা বন্ধ করা যায় মর্মে
আমরা প্রস্তাব প্রেরণ করেছি। অবাধে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন স্থানীয় সংসদ সদস্য। অবৈধ বালি উত্তোলন বন্ধ করা উচিত, বালি উত্তোলন না। বালিও কিন্তু খনিজ সম্পদ, আমাদের সমস্ত কনস্ট্রাকশনে বালি লাগে। অবৈধ বালি উত্তোলনের পুনরাবৃত্তি হবে না, এটা আপনাদেরকে আমি আশ্বাস দিতে চাই। জেলায় 8টি বালু মহলের মধ্যে বর্তমানে ইজারা দেয়া আছে 5টি, কিন্তু ইজারাদারদের ছত্রছায়ায় ফেনীর শতাধিক স্থান থেকে বালু উত্তোলন করছেন অন্তত 50 ব্যক্তি। দীপ্ত বার্তা কক্ষ। পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার 6 মাস পর তা প্রত্যাহার করেছে ভারত। ভারতের বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় সংস্থা DGFT এক প্রজ্ঞাপনে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার কথা জানিয়েছে। প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য $550 নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীরা জানান, পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় দেশে পেঁয়াজের আর কোনো সংকট হবে না, বরং আরও কমবে পেঁয়াজের দাম। শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিকভাবে জাতীয় জাদুঘরে হস্তান্তর করেছে তার পরিবার। শনিবার জাতীয় জাদুঘরের শেখ ফজিলাতুন্নেসা মুজিব মিলনায়তনে শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খানের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষকে স্মৃতি জাদুঘরের চাবি হস্তান্তর করেন শহীদ জননী জাহানারা ইমামের ছোট ছেলে সাইফ ইমাম জামি। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। নারী ছিলেন এই শহীদ জননী জাহানারা ইমাম। আজকে তার এই জাদুঘর আমি মনে করি এরা সরকারি উদ্যোগে ব্যাপকভাবে লোক সমাগমের, বিশেষ করে আমাদের নতুন প্রজন্মদেরকে আনার জন্য ব্যবস্থা নেবে। সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে পড়তে যাচ্ছে উত্তর গাজা, এমন সতর্কবার্তা দিলেন জাতিসংঘের খাদ্য সংস্থা WFP প্রধান সিন্ডি ম্যাককেইন। NBC নিউজে দেয়া সাক্ষাৎকারে WFP প্রধান এই সতর্কবার্তা দেন। বলেন, গাজার মাটিতে WFP কর্মীরা যা দেখেছে এবং তাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করেই এই কথা বলেছেন তিনি। এই দুর্ভিক্ষকে ভয়াবহ উল্লেখ করে অবিলম্বে যুদ্ধবিরতি ও শর্তবিহীন ত্রাণ প্রবেশের আহ্বান জানান সিন্ডি ম্যাককেইন। এদিকে যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তি নিশ্চিত করার প্রচেষ্টা জোরদার হয়েছে। স্থানীয় সময় শনিবার মিশরের রাজধানী কায়রোতে হামাস প্রতিনিধি দল ও মধ্যস্থতাকারীরা আলোচনায় বসেছেন। ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের মধ্যে যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে গ্র্যাজুয়েশন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। বিক্ষোভকারীদের হঠাৎ রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। এরই মধ্যে আটলান্টা পাড়ি দিয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে অন্যান্য দেশে। গত প্রায় 7 মাস ধরে চলা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বিক্ষোভকারীদের সরাতে গিয়ে কলাম্বিয়া ইউনিভার্সিটিতে পুলিশের বন্দুক থেকে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। তবে কাউকে উদ্দেশ্য করে নয়, অসাবধানতাবশত বন্দুক থেকে গুলি বের হয়ে যায় বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। তবে গুলিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মূলত কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে উদ্বুদ্ধ হয়ে পুরো যুক্তরাষ্ট্রের অন্তত 140টি ক্যাম্পাসে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা গাজায় গণহত্যা বন্ধ, গাজা যুদ্ধকে সমর্থন করে এমন কোম্পানিগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবি জানাচ্ছেন। আন্দোলন করতে গিয়ে গ্রেফতারও হচ্ছেন শিক্ষার্থীরা। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। ইউনিভার্সিটি অব ভারমন্টে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের। বিক্ষোভের কারণে তার সে কর্মসূচিও স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্র ছাড়াও ইতালি, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান ও মিশর সহ বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। অস্ট্রেলিয়ার অন্তত 7টি বিশ্ববিদ্যালয়ে তাঁবু টানিয়ে অবস্থান নিয়েছেন যুদ্ধবিরোধী ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। এ নিয়ে ক্যাম্পাসগুলোতে উত্তেজনা তৈরি হয়েছে। সাবিকুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ।
কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 3 ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে। কানাডার আলবার্টা প্রদেশের এডমন্টন শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া 3 ব্যক্তি হলেন করণ ব্রার, কমলপ্রীত সিং ও করণপ্রীত সিং। তারা সবাই এডমন্টন শহরের বাসিন্দা। পুলিশ আরও জানায়, নিজ্জর হত্যাকাণ্ডের সঙ্গে ভারত সরকারের সংশ্লিষ্টতা আছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। গত বছরের 18 জুন কানাডার ভ্যানকুভার শহরের কাছে গুলি করে হত্যা করা হয় 45 বছর বয়সী হরদীপ সিং নিজ্জরকে। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচে কাল মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে 8 উইকেটে হারিয়েছে টাইগাররা, যেখানে নিজের অভিষেক ম্যাচেই অর্ধশতকের দেখা পেয়েছেন তরুণ তানজিদ তামিম। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য শান্ত বাহিনীর। দ্বিতীয় ম্যাচেও অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে স্বাগতিকরা। অন্যদিকে প্রথম ম্যাচের ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া সফরকারীরা। চীনের জিয়াংসুতে অনুষ্ঠিত উশু টুর্নামেন্টে সাফল্য বয়ে আনা খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ উশু ফেডারেশন। জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ ক্যাপ্টেন শেখ কামাল অডিটোরিয়ামে এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সানজিদা খানম। এছাড়াও উপস্থিত ছিলেন উশু ফেডারেশনের সভাপতি আব্দুস সোবহান গুলাব। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেওয়া হয়। গেল কয়েকদিন আগেই চায়নাতে অনুষ্ঠিত আসরে 36টি দলের মধ্যে 15তম স্থান অধিকার করে বাংলাদেশ, যেখানে 2টি রূপা ও 4টি ব্রোঞ্জ পদক লাভ করে খেলোয়াড়েরা। এবার একটি ভিন্ন ধরনের খবর। হালকা নীল রঙে ছেয়ে গেছে জাপানের হিটাচি সি সাইড পার্ক। নীল রঙের নেমোফিলা ফুলের দেখা মিলছে সেখানে। মনোমুগ্ধকর দৃশ্য দেখতে ভিড় করছেন অনেকেই। নীল রঙের এই ফুলের নাম নেমোফিলা। বেবি ব্লু আইস নামেও পরিচিত এটি। যখন এই ফুল ফোটে তখন বাগান যেন পরিণত হয় নীল সমুদ্রে। জাপানের ইবারাকি অঞ্চলের হিটাচিনাকায় হিটাচি সি সাইড পার্কে এর অবস্থান। 1991 সালের প্রতিষ্ঠিত এই পার্কে যেতে রাজধানী টোকিও থেকে সময় লাগে 2 ঘন্টা। মনে হচ্ছে একদম মেঘের মধ্যে হাঁটছি। খুব উপভোগ করছি সময়টা। আমি প্রথমবার এলাম। সত্যি বলতে দূর থেকে দেখলে মনে হবে নীল কার্পেট বেছানো পার্ক। এবছর পার্কটিতে প্রায় 53 লাখ নেমোফিলা ফুটেছে। 3 সেন্টিমিটার ব্যাসের হালকা নীল রঙের এই ফুল বছরে একবারই ফোটে। নভেম্বর মাসে পার্কে এই ফুলের বীজ বপন করা হয়। এপ্রিল থেকে মূলত এই ফুলের মৌসুম শুরু। মে মাসের শেষ দিকে ফুলগুলো ঝরে পড়ে। এবছর 80 জন কর্মী নিয়োগ করা হয়েছে এই পার্কে। পার্কের অন্যতম আকর্ষণ এই ফুল। কয়েক হাজার পর্যটক ও ফটোগ্রাফার এই সময়টির জন্য অপেক্ষা করে থাকে। ফুল ফোটার সময় একটি উৎসব হয়, নাম নেমোফিলা হারমোনি। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। নিটোল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। অবশেষে আবহাওয়ায় স্বস্তির পূর্বাভাস। কাল খুলছে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। 33 ঘন্টায় গাজীপুরে দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধার। দিনভর ভোগান্তির পর রেল যোগাযোগ স্বাভাবিক। গণমাধ্যমে নানা মহলের চাপ, দাবি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদে সহায়তার আশ্বাস তথ্য প্রতিমন্ত্রীর। শতকরা 43% ট্যানারি শ্রমিক ন্যূনতম মজুরি পায় না বলছে সিপিডি অস্বীকার অ্যাসোসিয়েশনের। এই ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।